রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু ও গাইনি ওয়ার্ডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে 11টি ইউনিট। সরিয়ে নেওয়া হচ্ছে গুরুতর রোগীদের। ভিতরে রোগী আপাতত যতটুকু জানি রোগী নাই, লোকজনও নাই। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লেগেছে। সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনের 3য় তলায় শিশু ও গাইনি ওয়ার্ডে হঠাৎ ধোঁয়া দেখা যায়। এ সময় আগুন দেখতে পেয়ে রোগীদের হাসপাতাল থেকে বাইরে বের করে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে এখন কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হাসান সাফায়েত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাফায়েত। রাবি, আমরা হসপিটালের বাইরে সন্ধ্যা থেকে আছি এবং এখনো কিন্তু আমরা অপেক্ষা করছি সার্বিক পরিস্থিতি দেখার জন্য। এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি যে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট তারা আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু কাজ করছেন এবং এখনো আমরা কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে দেখছি বাইরে থেকে কিন্তু ভেতরে পাইপ দিয়ে পানি নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই আগুন নেভানোর যে কাজটি সেটি কিন্তু করছে। সবকিছু মিলিয়ে শুরুতে আমরা এখানকার রোগী এবং তার স্বজনদের মধ্যে যে আতঙ্ক দেখেছিলাম সেই পরিস্থিতিটা এখনো অনেকটা কমে এসেছে, কিন্তু যেহেতু সমস্ত রোগী এখন বাইরে, হাসপাতাল পরিপূর্ণভাবে হাসপাতাল এখনো ফাঁকা, আর ভেতরে কোনো হতাহত ঘটেছে কিনা এখনো সুস্পষ্টভাবে আমরা কারো কোনো বক্তব্য পাইনি। সবাই বলেছেন যে না, তেমন কোনো হতাহতের কোনো ঘটনা আমরা শুনতে পাইনি। তো যারা রোগী ছিলেন তাদেরকে কিন্তু সব রোগীকে কিন্তু বাইরে বের করে আনা হয়েছে এবং যারা গুরুতর অসুস্থ ছিলেন তাদেরকে কিন্তু আশেপাশের বিভিন্ন হাসপাতালে কিন্তু তাদেরকে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর যারা একটু কম গুরুতর অসুস্থ তারা কিন্তু এখানে চিকিৎসক এবং নার্সরা রয়েছেন, তারা কিন্তু চিকিৎসা দেওয়ার কাজটি করছেন। সবকিছু মিলিয়ে এবং এখানে যেহেতু জেনারেল হসপিটাল এবং সব ধরনের রোগী থাকেন, গাইনি, শিশু, এবং আগুনটা লেগেছিল মূলত মূল ভবনের পেছনে যে রয়েছে গাইনি ওয়ার্ড এবং শিশু ওয়ার্ড, ভবনের 3 তলায় 11 নম্বর এবং 12 নম্বর ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডে মূলত আগুন লেগেছিল এবং সেখান থেকে আশপাশে ছড়িয়ে পড়ে বলে আমরা জানতে পেরেছি। রোগীরা আমাদেরকে একটু তারা বলছেন যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে তারা একেবারে যেহেতু প্রস্তুত ছিলেন না, তো এই রোগীদের কিন্তু বেশ কষ্ট হচ্ছে, কারণ তারা কিন্তু মাঠের মধ্যে ধুলাবালির মধ্যে কিন্তু তাদেরকে হাসপাতালের বেড ধরে টেনে টেনে কিন্তু বের করে আনা হয়েছে। যে যেভাবে পেরেছে তাকে কিন্তু রোগীদেরকে, যারা একেবারে ওঠার কোনো অবস্থা নেই তাদেরকে কিন্তু বাইরে এনে শুয়ে রাখা হয়েছে। তো এখন যেহেতু রোগীরা, প্রচুর রোগী কিন্তু বাইরে রয়েছে, তো তাদের চিকিৎসাটা চিকিৎসা এবং তাদেরকে দেখভাল করাটা কিন্তু একটা বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারপরও এখানে যারা আছেন স্বেচ্ছাসেবী রয়েছেন, তারা কিন্তু কাজ করছেন ডাক্তারদের সঙ্গে। তবে এত সময় যেহেতু লাগছে, আমরা কথা বলেছিলাম যে কতক্ষণ নাগাদ হাসপাতাল পরিপূর্ণভাবে মোটামুটি রোগীদেরকে আবার রাখার, পুনরায় ফিরিয়ে নেওয়ার মতো অবস্থা আসতে পারে। তো ফায়ার সার্ভিস এবং যারা দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা বলছেন এখনো আমরা বলতে পারছি না, তবে আমাদেরকে আতঙ্কিত না হওয়ার জন্য তারা বারবার আমাদেরকে অনুরোধ করছেন যে আতঙ্কিত না হওয়ার জন্য, রোগীদেরকেও তারা অনুরোধ করছেন আতঙ্কিত না হওয়ার জন্য, এবং তারা সর্বাত্মক চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব রোগীদেরকে যাতে আবার হাসপাতালে ফিরিয়ে নেওয়া হয়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগুন লাগার পরপরই কিন্তু হাসপাতালের সমস্ত বিদ্যুতের লাইন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, বিচ্ছিন্ন করা হয়েছিল। তো এখন কিন্তু আবার বিদ্যুতের লাইন আবার ফিরিয়ে আনা হয়েছে এবং হাসপাতালে কিন্তু বিদ্যুৎ এবং আলোর ব্যবস্থা সচল আছে। তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি হয়তো পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে এবং খুব তাড়াতাড়ি যাতে রোগীদেরকে আবার হাসপাতালে যে বেড বা ওয়ার্ডে ছিল সেখানে ফিরিয়ে নেওয়া যায়, সেই কাজটি তারা কিন্তু করছেন। তো প্রত্যক্ষদর্শী যারা ছিলেন বা রোগীর যারা স্বজন ছিলেন তারা আমাদেরকে বিভিন্ন রকম তথ্য দিচ্ছেন, বলছেন যে প্রচন্ড ধোঁয়া তারা শুরুতে দেখতে পান এবং সেখান থেকে কিন্তু আতঙ্কটা ছড়িয়ে পড়ে এবং দ্রুত তারা তাদেরকে বের করে আনার জন্য কিন্তু বের করে দেওয়ার জন্য বলা হয়। তো এখন আমরা যেহেতু ভেতরে ঢুকতে পারছি না, যে কারণে সুস্পষ্টভাবে কিছু বলতে পারছি না, তবে শুরুতে
এবং শুরুতে আমরা কিন্তু দেখেছিলাম যে স্বাস্থ্যমন্ত্রী নিজে এসেছিলেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের কিন্তু বিভিন্ন স্তরের কর্মকর্তারা এখানে আসছেন এবং তারা কিন্তু বিষয়গুলো তদারকি করছেন। তো আমরা আরও বিস্তারিত জানার জন্য আমাদের সহকর্মী শফিক কিন্তু হসপিটালের আরেকটি অংশে আছেন, আমরা তার কাছে আরও বিস্তারিত জানার জন্য চলে যাচ্ছি। শফিক। সাফায়াত, আমি এই মুহূর্তে আছি সরওয়ার্দী হাসপাতালের সামনের গেটে এবং প্রধান ফটকে আমি দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সরওয়ার্দী হাসপাতালের সামনে যেখানে কিন্তু সন্ধ্যার সময় আগুন লেগেছে বলে খবর ছড়িয়ে পড়ে এবং তারপর পরই কিন্তু হাসপাতালটি বেশ কয়েকটি ফ্লোর মিলে কিন্তু অনেকগুলো ভবন রয়েছে এবং বেশ কয়েকটি তালা রয়েছে এবং সেই কারণেই প্রত্যেকটি তালার যে সমস্ত রোগীরা ছিল তারা কিন্তু আতঙ্কিত হয়ে হাসপাতালের বাইরে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় অবস্থান নিয়েছে এবং পাশাপাশি যে সমস্ত রোগীরা রয়েছেন যারা একটু খুবই মুমূর্ষু অবস্থায় রয়েছেন সে সমস্ত রোগীকে কিন্তু বিভিন্ন অ্যাম্বুলেন্সে করে আশেপাশে যে সমস্ত হাসপাতাল আছে সেই হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটির পর একটি অ্যাম্বুলেন্স আসছে এবং সেক্ষেত্রে যে সমস্ত রোগীরা আছেন ঢাকা মেডিকেলের পাশাপাশি হৃদরোগ ইনস্টিটিউট আরো যে সমস্ত হাসপাতাল রয়েছে আশেপাশে সেই সমস্ত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা জেনেছি যে সন্ধ্যা লাগার কিছুক্ষণ আগে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে আমরা জানতে পেরেছি এবং সেই যে অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটি হচ্ছে নতুন বিল্ডিং এর দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে এবং তারপর পরই কিন্তু সেই দ্বিতীয় তলায় একটি স্টোর রয়েছে, সেই স্টোর থেকে কিন্তু আগুনের সূত্রপাত বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে প্রথম যখন ধোঁয়া দেখতে পাই সাধারণ রোগী এবং রোগীর নিকট আত্মীয় স্বজনরা তারা কিন্তু এখান থেকে দ্রুতই মোটামুটি আস্তে আস্তে বের হতে থাকে। এখানে কিন্তু হাসপাতাল, আপনি জানেন যে এই শেরেবাংলা নগরে এটি কিন্তু সবচেয়ে বড় হাসপাতাল, এই কারণেই এই হাসপাতালে কিন্তু প্রচুর সংখ্যক রোগী হয়ে থাকে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার ব্রিগেডের যারা আছে সেই ফায়ার ব্রিগেডের ফায়ার ফাইটাররা তারা কিন্তু এখানে সেই তাৎক্ষণিকভাবেই তারা কিন্তু হচ্ছে আগুন নিয়ন্ত্রণে কাজ করা শুরু করে এবং সেই আগুন নিয়ন্ত্রণে কিন্তু এখনো পর্যন্ত চলছে। আমরা দেখতে পাচ্ছি যে তেজগাঁ জোনের যে উপ পুলিশ কমিশনার তিনি আছেন, আমরা একটু তার কাছে জানতে চাই যে এই যে আগুন তো সন্ধ্যার সময় নেমেছে, আগুন লেগেছিল এবং তারপরে বেশ কিছু ঘটনা ঘটে গেছে এবং অনেক রোগী এখানে আছে, আপনারা যেহেতু বিষয়টি দেখেছেন এখন আপনারা কিভাবে ব্যবস্থাপনা করছেন? এখানে তো প্রচুর রোগী রয়েছে। এখানে আমরা যেটা করেছি বিভিন্ন ওয়ার্ডে আইসিইউতে সিসিইউতে যে রোগীগুলি ছিল এবং আপনি জানেন যে আইসিইউ রোগীগুলি হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল স্টেজে থাকে, আমরা সবাইকে বের করে নিয়ে এসেছি, ছাত্র শিক্ষক পুলিশ সবাই সমবেতভাবে আমরা সবগুলো রোগীকে বের করে এনে বিভিন্ন আশপাশের হসপিটালগুলো থেকে অ্যাম্বুলেন্স এনে সব অ্যাম্বুলেন্সের মাধ্যমে অন্যান্য হসপিটাল এবং ক্লিনিকগুলোতে আমরা প্রেরণ করেছি। বিভিন্ন ওয়ার্ডে যে রোগীগুলি ছিল সবাইকে আমরা বের করে নিয়ে এসেছি এবং এই মুহূর্তে আমার জানা মতে আর ভিতরে আর কোনো পেশেন্ট নেই। আর ফায়ার ব্রিগেড আগুন নেভানোর জন্য এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। বিপ্লব দা, একটু বলবেন যে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর বা তথ্য আপনাদের কাছে আছে কিনা? এই মুহূর্ত পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি, আমরা এখনো আমাদের কাজ চলছে, ফায়ার ব্রিগেড যেভাবে কাজ করছে আমরা সর্বতভাবে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। রোগীর হতাহতের খবর এখন আমাদের কাছে নেই। আগুন যে লাগলো এটা আসলে কিভাবে আগুন লাগতে পারে আর কতক্ষণ লাগতে পারে, আগুন নিয়ন্ত্রণে কতক্ষণে আসতে পারে বলে আপনি মনে করেন? আসলে এটা ফায়ার ব্রিগেড ভালোভাবে বলতে পারবে। আগুনের উৎপত্তি আমরা শোনা মতে, আমরা জানি না এখনো, বিভিন্ন জায়গা থেকে শুনেছি যে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে, বাট এটার প্রকৃত উৎপত্তিস্থল কোথায় এটা আসলে আগুন নেভানোর পর ফায়ার ব্রিগেড বলতে পারবে। আর ফায়ার ব্রিগেড আগুন নেভানোর কাজ ভালোভাবেই করে যাচ্ছে, আপনি বিভিন্ন ইউনিট এখানে চলে এসছে, তো আমরা মনে করছি যে হয়তো কিছুক্ষণের মধ্যে আগুন নেভানো সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছিলেন এবং আসলে শুনছিলেন যে তেজগাঁও জোনের যে উপ পুলিশ কমিশনার তিনি আমাদেরকে বলছিলেন যে আসলে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। যদিও এটি ধারণা প্রসূত এখন বলা যাচ্ছে যে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত শর্ট সার্কিট থেকে হতে পারে এবং স্টোর রুম যেটি ছিল সেই স্টোর রুম থেকে কিন্তু আগুন ছড়াতে পারে বলে সেরকম একটি ধারণা করছে এবং ফায়ার সার্ভিসের যে সমস্ত সদস্যরা আছে তারা কিন্তু ঘটনা শোনার পরই এই ঘটনাস্থলে এসেছে এবং আমরা এখন পর্যন্ত জেনেছি যে 15টি
ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। আসলে আগুনের যে সূত্রপাত সেটি যেভাবেই হোক না কেন, যেহেতু একটি হাসপাতাল এবং হাসপাতালে মুমূর্ষ রোগী থেকে বিভিন্ন রকমের রোগী কিন্তু এখানে চিকিৎসা নিয়ে থাকে, এ কারণেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে হচ্ছে আমরা দেখছি ফায়ার ব্রিগেডের ডিজি আছেন। আমরা আসলে কিছুক্ষণ পরই হয়তো বা তার সাথে কথা বলবো। তো আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, আমরা একটু সরাসরি আছি। আসলে আপনি যদি একটু বলবেন যে আসলে কিভাবে আগুনটা হলো, আমরা একটু সরাসরি আছি, যদি একটু বলতেন যে আসলে আপনি তো দেখলেন, কি অবস্থা দেখতে পারলেন এখন? আমি সবার সাথে কথা বলবো, বিকজ আমাদের তো ভিতরে গিয়েছিলাম। আমাদের এখানে যেটা আগুনটা স্টোরে লেগেছে এবং স্টোরে ছোট ছোট কম্পার্টমেন্ট, আসলে আমাদের আগুনটা যেটা আছে ভিতরে ছোট ছোট আগুন এগুলো আছে, এগুলো বাট স্মোক আছে, অনেক প্রচুর স্মোক আছে। তো আমরা ওদেরকে এগুলো স্টেক যেগুলো আছে সরে সরে কাজ করতেছে এখানে ফায়ার সার্ভিসের লোকরা আছে, হসপিটালে যারা আছে কর্মচারীরা আছে, আমরা একসাথে কাজ করতেছে। এর ভিতরে আমাদের প্রথম পানির স্বল্পতা ছিল, এখন আল্লাহর মধ্যে পানির কোনো সমস্যা নাই। প্রথমে যেটা ছিল এখানে আপনার যেটা অনেক রুগী যারা ছিল এদেরকে আল্লাহর মধ্যে কোনো ক্যাজুয়ালিটি এভাকুয়েশন করা হয়েছে এখানে। যারা এখানে ভলান্টিয়ার আছে এবং রেড ক্রিসেন্ট সবাই খুব দ্রুত রুগী থেকে সরাই নিয়ে আসে, এখানে কোনো ক্যাজুয়ালিটি নাই। তবে আমরা তবুও প্রত্যেকটা রুমে আমরা সার্চ করছি আর কি, টিল দ্য টাইম আমরা দেখি আমরা খবর পেয়েছি কেউ নাই, তবুও আমরা ফাইনাল চেক করতেছি আসলে। তা আশা করি আগুনটা বড় হচ্ছে না বা এক জায়গায় কন্ট্রোল করা আছে, বাট আমরা খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ দিতে পারবো আসলে। আগুনের সূত্রপাত আমরা শুনে স্টোরের ভিতর থেকে, ওখানে কোনো অনেক ফ্লেমেবল ম্যাটেরিয়াল আছে স্টোরে, যেটা আছে আমরা এই ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে, এখান থেকে আগুনটা উপর দিকে চলে গেছে আসলে, বাট ডিটেল ওটা আমরা তদন্ত করে বলতে পারবো আসলে। এখন আগুনের ওখানে স্মোক আছে প্রচুর, আমরা স্মোক বের করতেছি ভিতরে, কারণ ওখানে অনেক যেটা আছে অনেক স্টোর আছে, স্টোরের ভিতরে আগুনটা সুপ্ত অবস্থা আছে। আমরা ওখানে স্টোরটা সরে আগুনগুলো আমরা ফাইনালি চেক করছি। আগুনটা কয়েকটা রুমে আর কি ভিতরে আছে, আশেপাশে কয়েকটা রুম আছে, প্রায় 15টার মতো আছে, 15টা রুম আছে এখানে। আমরা ভেঙে এগুলো কলাপসের গেট তো স্টোর, আমরা ভেঙে কাজ করতেছি আমরা। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের নিয়ন্ত্রণ হয়ে যাবে। আপনারা শুনছিলেন যে আসলে ফায়ার ব্রিগেডের যে ডিজি তিনি বলছিলেন যে আসলে আগুন কোথা থেকে সূত্রপাত হয়েছে, এখন কি অবস্থায় আছে। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত সরওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের সবশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। দেখছেন জনপদের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। আমরা এর মধ্যে জেনেছি যে সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লেগেছে এবং সে আগুন নেভানোর কাজে কিন্তু 16টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে এবং সেই জায়গায় যে জায়গাগুলোতে আগুন লেগেছে সেখান থেকে কিন্তু রোগীদের এরই মধ্যে বের করে আনা হয়েছে। আমরা বলেছিলাম যে এই হাসপাতালের অগ্নিকাণ্ডের খবর নিয়ে আমরা ফিরব, তবে তার সাথে সাথে রাজশাহীতে আলোচনার কেন্দ্রে রয়েছে উপজেলা নির্বাচন, সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে তার পাশে আপনারা কিন্তু ফুটেজে আপনারা কিন্তু হাসপাতালের যে ঘটনার চিত্র সেটি দেখতে পাবেন। আর শুধু প্রতিশ্রুতি নয়, রাজশাহীর যে নির্বাচন সেখানে উন্নয়নে কাজ করবেন প্রার্থীরা এমনটাই বলছেন এবং সেজন্যই তারা ভোটাররা নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে নানা বিষয়ে জানতে এবং আগ্রহী যে মত, সে মতগুলো নিয়ে আলোচনা করতে সাইফুর রহমান রকি রাজশাহী থেকে আলোচকদের সঙ্গে নিয়ে যুক্ত হচ্ছেন এখন আলোচনায়। 8টি উপজেলা বাকি রয়েছে, সেগুলোতে কিন্তু উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের উৎসাহ কাজ করছে। আমরা আজকে গোদাগাড়িতে সমবেত হয়েছি, মূলত এখানকার নানা শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবো এবং এই নির্বাচন নিয়ে তাদের মতামতের কথা জানবো। তবে অত্যন্ত দুঃখের বিষয়, ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের 16টি ইউনিট সেখানে কাজ করছে। আমরা আলোচনার পাশাপাশি আপনাদের বক্সের ভেতরে সেই ছবিটি সরাসরি সেই ছবিটি দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে আপনাদের নানা প্রত্যাশার কথা আমরা শুনেছি আগেও, আমাদেরকে একটু শোনাবেন যে আপনারা কি চাচ্ছেন, কি ধরনের একজন প্রার্থীকে এবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে চান আপনারা ভোট দিয়ে। ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ গোদাগাড়ী উপজেলা, শান্তিপ্রিয় এই জনপদের মানুষ আগামী 10 মার্চ অনুষ্ঠিতব্য গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে সৎ এবং যোগ্য নেতাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে, এটাই হচ্ছে আমার বিশ্বাস। এছাড়াও আমি একজন শিক্ষক, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, বর্তমান সরকার শিক্ষা উদারীকরণ নীতির অংশ হিসেবে গোদাগাড়ী উপজেলায় 2টি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়েছে।
আমি সেই প্রতিনিধিকে বেছে নিতে চাই। গোদাগাড়ির মানুষ সেই প্রতিনিধিকে আগামী 10 তারিখে তাদের চেয়ারম্যান হিসেবে পেতে চাই, যিনি প্রতিনিধি নির্বাচিত হয়ে গোদাগাড়ি উপজেলায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যা যা প্রয়োজন, যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত বিদ্যমান সমস্যাগুলোকে দূরীভূতকরণে কার্যকর ভূমিকা পালন করবে। এরকম একজন ব্যক্তিকেই আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আপনি তো তরুণ একজন ভোটার, তরুণ ভোটার হিসেবে আপনার কোনো চাওয়া আছে কিনা এই উপজেলা নির্বাচনকে ঘিরে? আসসালামু আলাইকুম। আসলে আমরা জানি যে বিগত 10 বছর থেকে বাংলাদেশের একটি ধারাবাহিক উন্নয়ন আমরা তরুণ প্রজন্ম দেখে আসছি। আমরা এই উন্নয়নের ধারাবাহিকতায় আমাদের একটু চাওয়া পাওয়া আছে যে তরুণ প্রজন্মের জন্য যাতে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে তারা বিশেষ করে আমাদের এই দিকটা যদি লক্ষ্য রাখে এবং আমাদের জন্য কাজ করবে, এরকম জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করতে চাই। আমরা আপনার কথা আবার শুনবো, তবে এই মুহূর্তে সরওয়ার্দী হাসপাতালে প্রতিমন্ত্রী সেখানে একটি ব্রিফিং করছেন। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। কোনো চিকিৎসার সমস্যা না হয় এই ব্যাপারে আমরা মন্ত্রণালয় থেকে আমরা নিজেরাও সবকিছু দায়িত্ব নিয়ে দেখার জন্য সরজমিনে আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা এখানে আপনি জানেন যে সব মিলিয়ে প্রায় 1200 রোগী। এখন আপনি যেটা বলছেন যে নিউরো সায়েন্স ইনস্টিটিউটে ওদের যতটুকু আপনারা জানেন যে ওখানে ফ্লোরে কোনো রোগী রেখে চিকিৎসা করা সম্ভব হয় না। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যাতে তারা জরুরিভাবে ওই গুরুতর আহত বা অসুস্থ রোগীগুলোর যেন চিকিৎসার প্রাথমিক ব্যবস্থাগুলো করে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। এটা কি সঞ্জিত ভাই, এটা কি স্বাস্থ্য প্রতিমন্ত্রী? নাম কি স্বাস্থ্য প্রতিমন্ত্রী? সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মুরাদ হাসান সেখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী একটি ব্রিফ করছিলেন। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। এই পর্যায়ে আমরা আবারও আপনাদের কাছে আসছি এবং উপজেলা নির্বাচনকে ঘিরে আপনাদের প্রত্যাশার কথা আমরা জানবো। আপনার প্রত্যাশা কি এই নির্বাচনকে ঘিরে? আসসালামু আলাইকুম। গোদাগাড়ি কৃষিজাত অঞ্চল, এই অঞ্চলে বিভিন্ন ফসল হয়। আমি একজন সাধারণ মানুষ, কৃষকের সন্তান, একটা ছোট্ট ধানের ব্যবসা করি। বর্তমানে কৃষিজাত পণ্য আমাদের যে সকল উৎপাদিত হয়, ধান, চাউল, গম, মসুর, খেসারি, এই সকল দ্রব্যের ন্যায্য মূল্য কৃষক পাচ্ছে না। বর্তমানে ধানের দাম 650 টাকা। কৃষকের আহাজারিতে কৃষকের আহাজারি। এই জন্যই এরকম নেতৃত্ব দরকার, এইরকম নেতার দরকার যে চেয়ারম্যান সরকারকে অবগত করবে ধানের দাম, কলার দাম, এসব ন্যায্য মূল্য কৃষক পায়। এই নেতৃত্ব আপনার কৃষকের স্বার্থ নিয়ে কাজ করবেন এমন একজন প্রতিনিধি আপনারা চাচ্ছেন। এ পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, গোদাগাড়ি অঞ্চল তো নদী ভাঙ্গন কবলিত একটি এলাকা। তো আসলে এই এলাকায় অনেক মানুষ এখানে নদী ভাঙ্গনের কবলে পড়ে বাড়িঘর হারা হয়েছেন। তো তাদের বিষয়ে কোনো কিছু চাওয়া আছে কিনা? আসসালামু আলাইকুম। যেহেতু আমাদের পদ্মার পাশের বাড়ি, যেহেতু নদী ভাঙ্গন এলাকায় যারা নদীতে বাড়ি ভাঙ্গনে যারা দিশেহারা, অবহেলিত, সেই সব মানুষদের হয়তো পুনর্বাসন এবং বাসস্থানের ব্যবস্থা করে দিবে এবং তাদের দিকে লক্ষ্য রাখবে। এরকমই আমরা একজন গোদাগাড়ি উপজেলার চেয়ারম্যান চাই এবং সেরকম সৎ এবং যোগ্য মানুষ চাই, যাতে তারা ভবিষ্যতে নদী ভাঙ্গন এলাকার মানুষকে সুদৃষ্টি দেয় এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়। আমরা এরকম একজন গোদাগাড়ি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী চাই।
এই উপজেলা নির্বাচনে যারা প্রার্থিতা দিয়েছেন এখানে তো অনেকেই আছে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি নির্বাচনের আগে দেয়, পরে কিন্তু সেটি বাস্তবায়ন হতে দেখা যায় না। তো আপনারা নির্বাচনে এবার এগুলো বুঝে শুনেই ভোট দিবেন কিনা? নিশ্চয়, আমরা শুধু কথার ফুলঝুরি নই, আমরা সেই নেতৃত্ব চাই, সেই উপজেলা চেয়ারম্যান চাই যিনি আগামী দিনে তাদের আজকের যে সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের যে সমস্ত কমিটমেন্ট, সে কমিটমেন্টগুলো তিনি যথাযথভাবে পালন করবেন, এই এলাকার সর্বস্তরের মানুষের সাথে পরামর্শ করে কার্যকর ভূমিকা পালন করবেন এবং প্রায়োরিটি ভিত্তিতে যে সমস্ত বিষয়গুলো করা দরকার সেই প্রায়োরিটির বিষয়টি উনি লক্ষ্য রাখবেন। এইরকম একজন যোগ্য ব্যক্তিকে আমরা আগামী 10 তারিখে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই এবং নির্বাচিত করতে চাই। আপনার কাছে আমরা এই পর্যায়ে জানতে চাইব যে উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় সংসদ সদস্যের মধ্যে সমন্বয় যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এলাকার যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেটি হয় না, একটা ব্যাঘাত ঘটে। তো আপনারা এবার এই বিষয়গুলো মাথায় রেখেছেন কিনা, পাশাপাশি এমন একজনকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান কিনা যার সাথে এমপির সমন্বয়টা ভালো হবে এবং এলাকার সকল উন্নয়ন তার মাধ্যমে হবে? অবশ্যই আমাদের অতীত অভিজ্ঞতা বলে গোদাগাড়িতে বিএনপি জামাত থেকে যারা প্রতিনিধিত্ব নির্বাচিত হয়েছে সে এবং সরকারের সাথে সমন্বয় না থাকার কারণে আমাদের উন্নয়ন অনেক ব্যাহত হয়েছে। রাস্তাঘাটের সমস্যা, ব্রিজ কালভার্টের সমস্যা, পানির ব্যবস্থা সহ নানান সমস্যা দেখা দিয়েছে। ফলে আমরা চাই এমন একজন যে বর্তমান যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়, স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করছে, তিনার সাথে তাল মিলিয়ে সার্বিক উন্নয়নের যাতে তাল মিলায়, ব্যক্তি স্বার্থ না জনগণের স্বার্থে দ্বারা যিনি উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখবে, আমরা এরকম প্রার্থী বেছে নিতে চাই। রাব্বি, আপনি শুনছিলেন যে আসলে গোদাগাড়ী উপজেলার মানুষ, সাধারণ মানুষেরই চাওয়া যে আসলে তাদের সকল উন্নয়নকে ত্বরান্বিত করবেন এমন একজন যোগ্য প্রার্থীকেই তারা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে ভোটের মাধ্যমে বেছে নেবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে নির্বাচনের খবর। দেখছেন জনপদের সময়। আবারও ফিরছি সোহরাওয়ার্দী হাসপাতালের অগ্নিকাণ্ডের খবরে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিক মোহাম্মদ, চলে যাচ্ছি তার কাছে। শফিক, আপনি জানেন যে সন্ধ্যার কিছুক্ষণ আগেই কিন্তু সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসের প্রায় 17টি ইউনিট প্রায় ঘন্টা দুয়েক ব্যাপী কাজ করেছে এবং সেই কাজ করার ফলে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের যে মাঠটি, সেই মাঠে কিন্তু গুরুতর যে সমস্ত রোগী ছিল এই আগুন লাগার পরপরই কিন্তু সেই গুরুতর রোগীদেরকে, বিশেষ করে আইসিইউ এবং সিসিইউতে যে সমস্ত রোগীরা ছিল সেই সমস্ত রোগীদেরকে কিন্তু এই মাঠে আনা হয় এবং আশেপাশে হাসপাতালের এবং পাশাপাশি প্রাইভেট যে সমস্ত অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্সগুলোর ব্যবস্থা করে কিন্তু সেই রোগীদেরকে আশেপাশে হাসপাতালগুলোতে কিন্তু এমার্জেন্সি ভিত্তিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেই নিয়ে যাওয়ার প্রক্রিয়া আগুন লাগার শুরু থেকে যেটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখনো চলছে। আমরা এখানে তেজগাঁওয়ের যে উপ পুলিশ কমিশনার তার সাথে কথা বলেছি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এখানে এসেছিলেন, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন, পাশাপাশি ফায়ার ব্রিগেডের ডিজি তিনিও কথা বলেছেন। এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন যে এই আগুনের ফলে হতাহতের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আগুনের সূত্রপাত হিসেবে তাৎক্ষণিকভাবে ফায়ার ব্রিগেডের যে ডিজি তিনি আমাদেরকে জানিয়েছেন যে হচ্ছে যে দোতলাতে স্টোর রুম ছিল সেই স্টোর রুম থেকেই আগুনের সূত্রপাত এবং সেই আগুন পাশাপাশি থাকা প্রায় 10 থেকে 13টি যে রুম ছিল পাশে সেই সংযুক্ত রুমগুলোতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এই আগুনের সূত্রপাতের সময় যে আগুনের ধোঁয়া, সেই ধোঁয়া দেখে কিন্তু রোগীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং আশেপাশে যে সমস্ত হাসপাতাল এবং ক্লিনিক, কোনো রোগী কিন্তু বাড়িতেও চলে যায়, আমরা সেই খবর পেয়েছি। এখন দূরবর্তী স্থান থেকে যে সমস্ত রোগীরা আসছেন তারা কিন্তু এই হাসপাতালের সামনে যে মাঠ বা খোলা চত্বরটি রয়েছে সেই খোলা চত্বরে অপেক্ষারত রয়েছে এবং পাশাপাশি এখন পর্যন্ত মুমূর্ষ অবস্থায় যে সমস্ত রোগী রয়েছে সেই রোগীদেরকে কিন্তু আশেপাশের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। তো সোহরাওয়ার্দী হাসপাতালে যে আগুন লেগেছিল সেই আগুনের সর্বশেষ খবর আমার কাছে এখন পর্যন্ত এটুকুই ছিল। রাব্বি, সোহরাওয়ার্দী হাসপাতালের আগুন লাগার আমরা এবারও সোহরাওয়ার্দী হাসপাতালের এখনকার চিত্রটি দেখব এবং তার সাথে উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশার খবর জানাতে খুলনার তেরোখাদা উপজেলা থেকে যুক্ত হবেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা চলে যাচ্ছি সেখানে।
রাব্বি, জনপদের সংবাদে নির্বাচনী সংবাদ জানার জন্য আপনাদের সাথে আমি রয়েছি খুলনা তেরোখাদা উপজেলায়। বরাবরের মতো আমাদের সাথে অতিথিরা উপস্থিত রয়েছেন এই বিষয়ে আলোচনা করার জন্য। তো আরেকটু অবগতির জন্য জানিয়ে রাখছি যে সরোয়ার্দী হাসপাতালে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, হাসপাতালের বাইরে রোগীরা অবস্থান করছেন। আমরা সেই দৃশ্যগুলো আমরা দেখাবো, পাশাপাশি আমাদের নির্বাচনী আলোচনাটাও চলবে। আমরা সরাসরি চলে যাচ্ছি অতিথিদের সাথে কথা বলার জন্য। নির্বাচন তো সমাগত, তো এই উপজেলা নির্বাচনে এই তেরোখাদা উপজেলার আসলে এই মুহূর্তে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন? নমস্কার। দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেরোখাদা সহ সারা দেশে যে উন্নয়ন যে অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন, তারই ধারাবাহিকতায় আমরা চাই তেরোখাদা উপজেলায় স্বাধীনতার পক্ষে অসাম্প্রদায়িক সৎ যোগ্য সদালাপী একজন চেয়ারম্যান পদপ্রার্থী, যিনি তেরোখাদার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার যে উন্নয়ন হয়েছে তা আরও ত্বরান্বিত করেন এবং আমাদের তেরোখাদার যে সবচেয়ে যে অবস্থা, দুঃখজনক অবস্থা, ভুতিয়ার বিল যে জলবদ্ধতা, বিল বাসুয়াখালী, এইটার যে নিষ্কাশন হচ্ছে, এটা যাতে আরো দ্রুত সময়ে নিষ্কাশন করার চেষ্টা করে। ধন্যবাদ আপনাকে। আমাদের সময় সংক্ষেপ, সেই জন্য আমরা একটু অন্য অতিথিদের কথা শুনবো। আমাদের মাঝে নারী উপস্থিত আছেন দুজন। তার মধ্যে আমি আপনার কাছে জানতে চাই যে উপজেলা নির্বাচনে যারা নির্বাচিত হবেন, আপনি নারী হিসেবে আপনার প্রত্যাশাটা কি থাকবে তাদের কাছে? নমস্কার, ধন্যবাদ সময় টিভিকে। আমার প্রত্যাশা একজন নারী হিসেবে তিনি হবেন সৎ, যোগ্যতা অবশ্যই, এবং আমি যেহেতু একজন শিক্ষক হিসেবে বলবো যে তিনি শিক্ষা বান্ধব হবেন, যাতে শিশুরা নিরাপদ শিক্ষা গ্রহণ করতে পারে স্কুল থেকে এবং তাদের স্বাস্থ্য নিশ্চিত হয়। সর্বোপরি তাদের মাদের নিয়ে যাতে আমরা উঠান বৈঠক, তারপরে তাদের বাড়ি গমন করে হোম ভিজিটের মাধ্যমে তাদের জানাতে পারি তাদের শিশুদের কি চাহিদা বা তাদের স্বাস্থ্য সম্পর্কিত যত সমস্যা আছে। দুপুরের যে খাবারটা যাকে বলে মিড ডে মিল, এর ব্যবস্থা যদি তিনি করেন তাহলে তো আরো অনেক ভালো হবে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের কথা শুনবো। আমরা জানতে চাই যে উপজেলাতে তো নারী নেতৃত্ব রয়েছে, তো সেই অনুযায়ী নারীরা কি আসলে কতটা সুবিধা ভোগ করে সেই সব নেতৃত্বের কাছ থেকে? ধন্যবাদ আপনাকে। আমি অনন্যা সরকার। ধন্যবাদ সময় টিভিকে। আসলে বর্তমান প্রেক্ষাপটে যেহেতু উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ, তেমনি থেমে থাকবে না বাংলাদেশের কোনো কিছুই। তো এই উপজেলা পর্যায়ে যে নেতৃত্ব আমাদের আসবে, আমরা আশা করি, আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসাবে, যে নৈতিকতার আদলে একটা সমাজ সুন্দরভাবে পরিশীলিতভাবে গড়ে উঠতে পারে, এই সার্বিক সহায়তা তাদের কাছ থেকে আমরা চাই। আর আমরা নারীরা কোনো অংশে পিছিয়ে না, কথা আমরা বলি বটে যে আমরা সবাই সমান, কিন্তু আমরা এখনো অনেক জায়গায় সমতা বিধান করতে পারি না। তো এ লক্ষ্যে আমি আশা করব, অবশ্যই চাইব যে এমন একজন নেতৃত্ব বা এমন নেতৃত্ব আমাদের মাঝে আসুক, হোক সে নারী হোক সে পুরুষ। আপনি আপনার কথা যেটি সেটি হচ্ছে নারী পুরুষ যেই আসুক, এই উপজেলার উন্নয়নে যিনি কাজ করবেন তাদেরকেই তারা এখানে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এই ছিল আমার কাছে রাব্বি, খুলনার তেরোখাদা উপজেলা থেকে নির্বাচনী আলোচনার সর্বশেষ। আমরা একই সাথে দুটি জায়গায় যুক্ত ছিলাম। রাজশাহী থেকে তরিকুল ইসলাম যুক্ত হয়েছিলেন এবং একই সাথে আমরা সোহরাওয়ার্দী হাসপাতালের অগ্নিকাণ্ডের চিত্রটি দেখছিলাম এবং আমরা এই চিত্র নিয়ে বা অগ্নিকাণ্ডের খবর নিয়ে আবার আমরা ফিরব। তবে এ পর্যায়ে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের আগুন 2.5 ঘন্টায় নিয়ন্ত্রণে, এখনো বাইরে খোলা মাঠে রোগীরা। মুমূর্ষু রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে। সবগুলো কাগজপত্র, টাকা পয়সা সবগুলো বেডে রয়েছে। রোগীর লোকগুলো বের হইতেছে, বের হওয়ার পর বলতেছে আগুন লাগছে, কোথাও যে আগুন, শুধু ধোয়া আর ধোয়া। ঘুরে ঘুরে স্ক্রুটিনি করতেছি এবং যেগুলো মেজর প্রবলেম দেখতেছে আমরা ওইভাবে ম্যানেজ করতেছি। সব রোগী এখান থেকে পার্শ্ববর্তী হসপিটালের আইসিইউ গুলোতে ট্রান্সফার করা হয়েছে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ে।